প্রতি বছর যেমন দুর্গাপুজো হয় ঠিক সেভাবে প্রতি বছর বন্যায় ভাসে ঘাটাল খানাকুল। কেন? কারণ ঘাটাল মাস্টার প্ল্যান এখনো বাস্তবায়িত হয়নি। দশকের পর দশক ধরে এই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ভোটের আগে পরে নেতা নেত্রীরা মঞ্চে দাঁড়িয়ে বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান। এই ঘাটাল মাস্টার প্ল্যান খায় না মাথায় দেয়। মানুষ বোঝার চেষ্টা করছে কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান, কিন্তু আমরা প্রতি বছর দেখি প্রতিশ্রুতির বন্যা। বন্যা আসে এবং প্রতিশ্রুতির বন্যাও আসে। দোষ ঠেলাঠেলির কার্যত খেলা শুরু হয়ে যায়, কিন্তু মানুষ তার মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বাড়ি হারায় মানুষ, তার জমির ফসল হারিয়ে ফেলে, মানুষ তার সর্বস্ব খইয়ে যায়। মানুষ আজ প্রশ্ন করছে কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান। এবং সেই সঙ্গে তুমি একটা কথা বললে যে ঘাটাল মাস্টার প্ল্যান আসলে কি, সত্যি মানুষ কি তা জানেন? হয়তো জানার চেষ্টা করেন এবং এটাই অন্তত বোঝেন যে যেহেতু প্রত্যেকবার যখন ভোট আসে তখন রাজনৈতিক নেতারাই, বিশেষ করে শাসক দলের নেতারা আমরা দেখেছি যে তারা ভোট বৈতরণী পার করার জন্য এই ঘাটাল মাস্টার প্ল্যানের উপর দাঁড়িয়ে তারা বারবার প্রতিশ্রুতি দিয়ে থাকেন যে এবারে ভোটে জিতে আসি তাহলে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো। এবং যে ছবিটা আমরা দেখতে পেলাম এই মাত্র নিম্নচাপের কয়েকদিনের বৃষ্টিতে, যাতে করে দেখা যাচ্ছে যে মানুষ ভাসছে, তারা রীতিমতো জলবন্দি, সেই জায়গা থেকে রাজনীতি চলছে। বানভাসী বাংলায় দিকে দিকে ত্রাণের জন্য হাহাকার, প্রশাসনের ভূমিকা নিয়ে ব্যাপক ক্ষোভ বন্যা দুর্গতদের মধ্যে। আর মেলা খেলায় খরচে কার্পণ্য নেই যে সরকারের, সেই সরকারই মানুষের দুঃসময় পাশে দাঁড়াতে কেন ব্যর্থ তা নিয়ে প্রশ্ন মা মাটি মানুষের। ত্রাণের জন্য এই হাহাকারের দৃশ্য ঘাটালের মনসুকা এলাকার। টানা বৃষ্টিতে জলমগ্ন গোটা এলাকা। খাদ্য কিংবা পানীয় জল কোনোটারই ঠিকমতো সংস্থান হচ্ছে না। তাই এভাবে এক বুক জলে দাঁড়িয়ে এক মুঠো সাহায্যের আশায় হাত বাড়িয়েছেন এরা। বন্যার যন্ত্রণা ও ভবিষ্যতের আশঙ্কা এখন মনসুকাবাসীর চোখে মুখে। সমস্যা জল ফল কি ধর কিছু নেই, আলো নেই, কোথাও কিছু নেই, খাবার জন্য নেই, সাপ খোপের পাচ্ছে অন্ধকার, কি খাবো, খুব সমস্যা। শুধু মনসুকাই নয়, দামোদর নদীর জল ঢুকে বানভাসী ঘাটাল থেকে পাঁশকুড়া, পুরসুরা থেকে উদয়নারায়ণপুর। মুখ্যমন্ত্রী বিভিন্ন এলাকায় গিয়েছেন বটে, কিন্তু দুর্গত মানুষদেরকে স্বস্তি পৌঁছে দিতে পেরেছেন কি? মুখ্যমন্ত্রী আসার পরের দিনই ত্রাণের দাবিতে পথ অবরোধ করলেন পাঁশকুড়ার পশ্চিম ন্যাকড়ার বাসিন্দারা। খাবার কিংবা পানীয় জল সরকার কোনো ব্যবস্থাই করেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মুখ্যমন্ত্রী এলাকা ছাড়ার পর ত্রাণ নিয়ে এই রকমই বিক্ষোভ শুরু হয়ে গিয়েছিল পুরসুরায়। এদিন পাঁশকুড়ার বেশ কয়েকটি বানভাসী এলাকা পরিদর্শন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বন্যা কবলিত এলাকায় জলের পাউচও বিলি করেন তিনি। শুভেন্দুকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে সর্বহারারা। কিন্তু সরকারের যে কাজ, সে কাজ সরকার করছে না। আসার আগে পুলিশ এখানে এসে এইসব জিনিস করছে, কারণ কাজ নয়, কাজটা বিডিওর কাজ এবং মিউনিসিপ্যালিটির। মুখ্যমন্ত্রী মেলা খেলা উৎসবে খোলামকুচির মতো দুহাতে টাকা খরচ করছে রাজ্য সরকার, অথচ দুর্গাপুজোর মুখে বন্যা বিধ্বস্ত মানুষগুলোকে কেন ঠিকমতো সাহায্য পৌঁছে দিতে পারছে না প্রশাসন? ভোট সর্বস্ব রাজনীতিতে কি মানবিকতাও ভুলতে বসেছে শাসক? রিপাবলিক বাংলা। 2011 সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন এই সরকার নাকি মা মাটি মানুষের সরকার। আজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘটনায়, আমি যদি বন্যার কথা বলি, সেখানে মা আজ কাঁদছে কারণ তার শিশুকে দুবেলা দুমুঠো খাওয়াতে পারছে না। আমরা সেই ছবি পাঁশকুড়ায় দেখেছি, মর্মান্তিক ছবি। আজ মাটির বাড়ি থেকে শুরু করে সমস্ত বাড়ি ভিটে মাটি তলিয়ে যাচ্ছে, মানুষ আজ চোখের জল ফেলছে। তাহলে মা মাটি মানুষের সরকারের সংজ্ঞাটা কি এটাই? এটাই গোটা বাংলার মানুষের প্রশ্ন, আর তা নিয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব বিশাখা।
একদমই তাই। এবং তুমি যে কথা বলছিলে যে এই দুর্গত মানুষগুলোর অবস্থা আমরা দেখছি, কিন্তু তাদেরকে নিয়ে রাজনীতি শুরু হয়ে গিয়েছে, কেন্দ্র রাজ্য দোষ ঠেলাঠেলি চলছে। এই নিয়ে আমরা মুখ্যমন্ত্রীকেও দেখেছি, তিনি গোড়ালি জলে দাঁড়িয়ে থেকে তিনি কিভাবে বলছেন এটা ডিভিসির একেবারে কোনো চিন্তা ভাবনা না করে কাজ, এবং কেন্দ্রের দিকে দায় ঠেলছেন। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা অত্যন্ত প্রয়োজন, কারণ এই মুহূর্তে এটা অত্যন্ত প্রাসঙ্গিক। সেই জন্যই আজকে আমরা যাদেরকে পেয়ে গিয়েছি আমাদের আলোচনায়, আমাদের সঙ্গে রয়েছেন গোপীনাথ ভান্ডারী, বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ, সঙ্গে আমাদের রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, স্থাপত্যবিদ, রয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক। আমরা তাদের সঙ্গে কথা বলবো। প্রথমেই আসবো নীলাদ্রি বাবুর কাছে। নীলাদ্রি বাবু, আমি যেটা বলে শুরু করেছিলাম সন্তু, আমার মনে হয় সেটা দিয়েই আমাদের আজকে শুরু করা উচিত, যে রাজনীতি চলছে, একদিকে মানুষের হাহাকার, অন্যদিকে কে করেছে কি করেছে এই সমস্ত করে কোথাও গিয়ে একতরফা একটা রাজনীতির চ্যানেল করে দেওয়া হচ্ছে। এটাকে কি সত্যি আপনার মনে হয় যে এটা সমর্থনযোগ্য? মানুষের হাহাকারকে নিয়ে রাজনীতি করা যায়? দেখুন, এই রাজনীতি যে চলছে, নিশ্চয়ই রাজনীতি চলছে, রাজনীতিবিদরা তো রাজনীতিই করবে, কিন্তু সেটা সদর্থক রাজনীতি না মানুষের বিপর্যয় নিয়ে রাজনীতি, সেটা প্রশ্ন। এই রাজনীতির সাথে আমি সাম্প্রতিক একটি রাজনীতির খুব মিল খুঁজে পাচ্ছি। কিছুদিন আগে বাংলাদেশে ভয়ঙ্কর বন্যা হয়েছিল, বাংলাদেশের নতুন সরকার এই বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়ে তারা ভারত সরকারের ওপর দোষ চাপিয়ে দিয়েছিল যে তারা নাকি জল ছাড়াই বাংলাদেশে বন্যা হয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বাংলাদেশের এই নতুন সরকারের ভাষায় কথা বলছেন এবং তিনি দায় চাপিয়ে দিচ্ছেন ডিভিসির ওপর, যেখানে ডিভিসি বলছে রাজ্যকে জানিয়েই জল ছাড়া হয়েছে। শুধু সেটাই নয়, তিনি যদি শুধু ডিভিসিকে দোষারোপ করতেন আমি ধরে নিতাম তিনি বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ, তিনি আরজি করের ঘটনায় তার সরকারের বিরুদ্ধে মানুষের যে তীব্র বিদ্বেষ তৈরি হয়েছে তার থেকে মানুষের নজর ঘোরাতে চান, সেই জন্য এই কথা বলছেন। এটা রাজনৈতিক কৌশল। তিনি সেটা না করে সীমান্ত বন্ধ করেছেন। একজন মুখ্যমন্ত্রী কি করে দুটি রাজ্যের মধ্যে সীমান্ত বন্ধ করেন? অন্যদিকে বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের কিছু নতুন নেতা তারা আশা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলা ভারত থেকে বিচ্ছিন্ন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি ডিভিসির সাথে সম্পর্ক রদ করবেন। আমার প্রশ্ন এখানে, এর পেছনে আরো গভীর ষড়যন্ত্র থাকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় কি পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যেতে চাইছেন? সেটা একদমই পরের প্রশ্ন, কিন্তু এখন যেটা প্রশ্ন, আমি বিমানবাবুর কাছে আসার চেষ্টা করবো। স্যার, আমার একটাই প্রশ্ন, এটা কি কোনোদিন হতে পারে যে ডিভিসি রয়েছে যেটা বছরের পর বছর ধরে কাজ করে যাচ্ছে, ডিভিসি রাজ্যকে না জানিয়ে, মানে আমার মনে হয় না প্রতিটা 24 ঘন্টায় বা 48 ঘন্টায় তো রিপোর্ট করতে হয়, আমি যেটুকু জানি, কিন্তু ডিভিসি না জানিয়ে এভাবে জল ছাড়তে পারে? প্রথমে প্রশ্নটার উত্তর হচ্ছে না, পারে না, ডিভিসি জানিয়েই করে। কেন বলছি যে দেখুন, এই যে বন্যা, এই বন্যা তো আজকের না, স্বাধীনতার আগে যদি দেখেন প্রায়, আর আজ পর্যন্ত প্রায় 300 বছর আগে পর্যন্ত এই অঞ্চলটা, দামোদর তো দুঃখের নদী, আমরা সবাই জানতাম, কবিতা গানে সব জায়গায় পড়েছি। কিন্তু ভয়ঙ্কর বন্যা হয় 1943 সালে, মানে পর অনেকগুলোর পরে মানুষ ক্ষেপে ওঠে ইংরেজদের এগেনস্টে, এবং তারা একটা প্রতিকার চায়, বাধ্য হয় ইংরেজ সরকার একটা কমিটি করতে, এবং ঘটনাচক্রে মেঘনাথ শাহর মতো মানুষও সেই কমিটিতে ছিল। এবং কমিটি করার সময় তখন বিদেশে যেহেতু ডেভেলপড কান্ট্রিতে এইরকম ধরনের বন্যা ম্যানেজমেন্টের টেকনিক বেরিয়ে গেছে, বিদেশ থেকে ইঞ্জিনিয়ার আসে, এসে তারা টেরিস ভ্যালি যে সিস্টেম রয়েছে ওখানে সেইটার অনুকরণে এবং ভারতবর্ষের সিস্টেমে পরিকল্পনা শুরু করে। এবং পরিকল্পনা যখন শুরু হয় তখন বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়, এবং শেষ পর্যন্ত স্বাধীনতার পরে ডিভিসি তৈরি হয়। শুধু বন্যা নিয়ন্ত্রণ না, বন্যা নিয়ন্ত্রণের সাথে সাথে যখন জল কম থাকে যাতে সেচ ব্যবস্থা ঠিক থাকে, বন্যা নিয়ন্ত্রণের সাথে সাথে যাতে সেখান থেকে পাওয়ার জেনারেট করা যায় সেই ব্যবস্থা থাকে। আমি যেটাতে আসছি, এবং সেই সময় ঠিক হয়, তখন ঝাড়খণ্ড ছিল না বিহার, বাংলা, বিহার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে এই যেহেতু কতটা বৃষ্টির জল বাড়বে, কখন জল ছাড়তে হবে, জল ছাড়তে হয় কারণ কি, তা নাহলে বাঁধ ভেঙে যাবে। আপনি যে কথাটা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনি যেটা বলছেন যে সমকালীন ক্ষেত্রে এটাও কতটা গুরুত্বপূর্ণ, সেই জায়গা থেকে একটা প্রশ্ন করব। মুখ্যমন্ত্রী যখন পরিদর্শনে গেলেন সন্তু, আমরা দেখেছি তাকে বলতে যে দামোদরের বা ডিভিসির যে জল ধারণের ক্যাপাসিটি সেটা নাকি অনেকটা কমে গিয়েছে। তার কারণও তিনি বলছেন যে কেন্দ্র ড্রেজিং করায় না, সমস্ত দিক থেকে তিনি এক পক্ষ বলছেন এবং পুরো অন্য পক্ষকে বলছেন যে
রাজনীতি করে বাংলায় জল ঢোকাচ্ছে কার্যত, যদি পরিষ্কার করে বলতে হয়। আমার দুটো প্রশ্ন, এক হচ্ছে সত্যিই কি ডিভিসির জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে, এবং দ্বিতীয় প্রশ্ন যে এই যে ডিভিসির যে কমিটি, যে কমিটিতে পশ্চিমবঙ্গেরও প্রতিনিধি রয়েছেন, তাহলে কি করে কাউকে না জানিয়ে জল ছাড়া হলো? এটা তো একটা অদ্ভুত কথা নয় কি? উনি সম্পূর্ণ মানুষকে বিভ্রান্ত করছেন। ডিভিসি ভারতবর্ষের একটা অন্যতম মানে ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান বলবো, যেটা দেখে সিভিল ইঞ্জিনিয়াররা গর্ব অনুভব করে। কিন্তু তার পাশাপাশি এটা বলতে হবে যে ডিভিসির তে পলি যে ড্যামগুলো আছে তাতে পলি জমছে। একটা 60 বছর 50 বছরের যে ড্যাম, তার ধারণ ক্ষমতা কমা স্বাভাবিক, যদি না প্রতিনিয়ত সেটাকে ঠিক করা হয়, রিপেয়ার করা হয়। ঠিক তেমনি দুটো তিনটে জিনিস আমার তো মনে হয় লাইভ স্ট্রিমিং হওয়া উচিত। কি জানেন তো, ডিভিসির মিটিং এর প্রতিটা মিটিং এর যদি লাইভ স্ট্রিমিং হতো, পশ্চিমবঙ্গের প্রতিনিধি ওখানে কি করছে আমরা জানতে পারতাম। এই মুহূর্তে আপনি খুব বড় একটা বিষয় বললেন, কারণ ডিভিসি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা তো প্রকাশ্যে এসে বলতে পারছে না, যে কারণ তারা প্রশাসনিক জায়গায় বসে বছর তুমি যদি দেখো এই ধরনের একই এবং আমরা শোনানোর চেষ্টা করব। স্যার, আমরা শোনানোর চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন এই প্রসঙ্গ নিয়ে। আপনাদের একবার শুনিয়ে নিই, তারপর আলোচনা করতে আরো সুবিধা হবে। শুনুন। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা, আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়, বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা ম্যান মেড ফ্ল্যাট।